যাদের জমি আছে, যাদের জমির থেকে ধান আসে, তো সেই ধান থেকে ধরো প্রথম যে মানে চালটা বাড়িতে পাক হবে, যে চাল দিয়ে ভাত যে পাক হবে, সেই দিন প্রায় সব বাড়িতেই একটা মানে উৎসবের মতো। এটা নতুন চালের যে ভাত, এটাই পরবর্তী পর্যায়ে নববর্ষ হয়েছে। মানে নববর্ষ পালন করার ব্যাপারটা না, এটা জীবনের একটা অংশ। যে আমরা যেমন নর্মালি ভাত খাই, ওই দিন ওই চাল দিয়ে, নতুন ধানের চাল, সেটার যে ভাত পাক হতো এবং সেটা খাওয়ার জন্যে ছোটোখাটো অনুষ্ঠানের মতো হতো, সকলে এসে একসঙ্গে বসতো। আর ওটা খাবার আবার ব্যাপার ছিল যে তোমার শিং মাছ অথবা মাগুর মাছ অথবা কই মাছ, এটা দিয়ে একটা তরকারি বানানো হতো। এটা ঝোল থাকতো বেশি, আর সঙ্গে তোমার থাকতো মাসকলাইয়ের ডাল, নতুন মাসকলাইয়ের ডাল। আর হতো অনেকের বাড়িতে যাদের সেদল থাকতো, সেদল ভর্তা, যেটা সেদল এখনো তো কেউ বুঝবেও না সেদল কি জিনিস বা সেদল কি, সেদল ভর্তা। তো এটা খাওয়ার মেইন হতো। প্লেটে তো সবসময় খাতো ওই দিন বেশির বাসাতে, অনেকের বাসাতে নিজের কলার গাছ থাকলে সে কলা গাছের থেকে পাতা কাটতো। আবার অনেকে যদি বেশি লোক হয় তাহলে শহরের বাজারে কলা পাতা বিক্রি হতো, ওই কলা পাতা নিয়ে এসে ওটার উপরে খাওয়া হতো। এইভাবে যে খাওয়ার যে প্রচলন, খাওয়ার যে একটা নতুন খাবারের যে একটা ব্যাপার ছিল, সেটা শুরুটা ওই নতুন চাল দিয়ে শুরু হয়। তারপরে ধরো অন্যান্য খাবারও গ্রামের মানুষরা খেত, যেগুলো যে বিল থেকে মাছ ধরা বা তোমার পুকুর থেকে মাছ ধরা, এগুলোতে যে খাবারটা করা হতো সেগুলো তখনকার সময়ে মানে আলাদা ছিল। বাজার থেকে কেনা মাছ না, নিজে বিল থেকে ধরা বা তো ওগুলো মাছের স্বাদ আলাদা হতো। ঈদের সময় যে খাবারটা খাই হতো, ঈদের মানে নামাজের পরেই যেটা হতো, সকালে তো আর পোলাও বা যে কোরমা বা এটা যে বানাইতো সেটা তো সকালে হতো না, ওটা দুপুরের দিকে খাবারটা হতো। তখন একটা ছিল কোরমা বানাইতো, সেটা মুরগির মাংস দিয়ে তাতে দই দিয়েছে, একটা মিষ্টি জাতীয় মতোই আর কি কোরমা হতো। সাদা পোলাও হতো, সঙ্গে অনেক সময় হতো তোমার বোরহানি তো নিজেরাই বানাইতাম, বোরহানি দই কিনা। এটাও একটা মানে আমাদের কাছে একটা ভালো একটা খাবার ছিল। সারা বছর তো আর পোলাও কোরমা খাওয়া হতো না, যার ফলে ওই ঈদের সময়টা ওইটা হতো। এইভাবেই ধরো খাওয়ার যে আমি যেভাবে খাওয়াগুলো পাইছি সেটা এইরকম জায়গার থেকে আসা আর কি। সকালে উঠে কি খেতে? সকালে বেশিরভাগই গ্রামের মানুষ বেশিরভাগই খাইতো, 80% খাইতো তা হলো পান্তা ভাত। রাতের যে পান্তা ভাত সেটা সকালে করে ওই ডাল বা আলু ভর্তা এটা দিয়ে বেশিরভাগ লোক এটা খাইতো। আর যাদের একটু মানে একটু সচ্ছল জমে জমা ছিল হ্যান, তারা ওই বেশি ধরো খাইতো হয়তো ধরো মুড়কি বা গুড়, খেজুরের গুড় বা হয়তো সঙ্গে কলা, এগুলা। তখনও রুটি বা তোমার পরাটা প্রচলন হয়নি তখনও। আবার অনেক সময় খিচুড়ি খাইতো। এটা ছিল ধরো চালের কণাগুলো দিয়ে একটা খিচুড়ির মতো বানাইতো। এটা লোকাল ভাষায় বলতো খুদ বিরিয়ানি বলতো। খুদ ধানের যে কাটা অংশটা, ওটা একটা হতো, খুদ বিরিয়ানি বানাইতো। সেটাও একটা স্বাদ ছিল, ওটাও অনেক সময় বানানো।
এটা এমনি অন্য কিছু থাকতো না, হয়তো আলু ভাজা থাকতো, না হলে হয়তো বেগুন ভাজা থাকতো, এরকম অন্য কোনো কিছু থাকতো না। ওটা বিরিয়ানিটাই খাইতেই স্বাদ ছিল। এই চা খাওয়ারও প্রচলন ছিল না তখন, চা মানুষ খাইতো না, খুব কম কম বাড়িতেই চার প্রচলন ছিল। যারা একটু ওইরকম তারা হয়তো নিজেরা চা বানায় খাইতো, কিন্তু সকলে মিলে চা বানায় খাওয়া এটা প্রচলন অনেক পরে আসছে। একটা খাবার ছিল যেটা মোটামুটি গ্রামের গরিব মানুষ থেকে শুরু করে যারা একটু পয়সাওয়ালা তারাও, সেটা হচ্ছে আমড়া, টক আমড়া যেটা হতো, তার যে মুকুলটা, ওটা একটা বিশেষ খাবার ছিল। ওই মুকুলটা দিয়ে সঙ্গে আলু দিয়ে তোমার মলা মাছ অথবা পুঁটি মাছ এইগুলো চটচটি বানাইতো। ওটাও একটা ভালো খাবারের মতো ব্যবস্থা ছিল গ্রাম সংস্কৃতিতে, গ্রামের মানুষের কাছে একটু টক টক লাগতো। ওটাও খুব প্রচলিত খাবার ছিল সেই সময়। আর ধরো যে খাবারের যে ইয়েগুলো মানে আমরা পরবর্তী পর্যায়ে আসছি, সেটা হলো কি যে মাছ মাংসর যে ইয়েটা ছিল তখন তো সস্তা ছিল, তারপর অনেকে কিনতে পারতো না। তখন ধরো গরুর মাংস ধরো আমরা কিনতাম কত, ওই 8 আনা 10 আনা, খাসির মাংস ওই 1 টাকা বা 1 টাকার নিচে এরকম খাসির মাংস। মুরগি, একটা মুরগি ধরো 1 টাকা 1.5 টাকা হলে একটা ভালো মুরগি পাওয়া যেত। ইলিশ মাছ ছোটোবেলায় দেখছি মানুষ খাইতো না, খুব কম লোকের বাড়িতে ওই তো ওই খাওয়ার আইটেমটা বদল হওয়ার জন্য তখন ইলিশ মাছের খাওয়ার যে ইয়েগুলো পদ্ধতিগুলো বদলাইলো, যে কী কী জিনিস যে ইলিশ মাছ বানাইলে সুস্বাদু হয়। তখন একটা হোটেলই ছিল ইলিশ মাছ সর্ষে বাটা, এটাও বেশ প্রচলিত ছিল। ইলিশ মাছ সর্ষে বাটা, তার পেঁয়াজ দিয়ে তোমার ইলিশ মাছ একটু মিষ্টি মিষ্টি থাকতো ইলিশ মাছটা। কিন্তু ইলিশ মাছ এত সস্তা ছিল যে মানুষ কিনতো না। ইলিশ মাছ খাইলে মানুষ বলতো আর এর কাছে বোধহয় কোনো পয়সা নেই, এইরকম একটা ব্যাপার ছিল। এমনও সময় দেখছি ইলিশ মাছ বাজারে বিক্রি হচ্ছে না, 4টে ইলিশ মাছ 1 টাকা। এক সময় দেখছিলাম যে ইলিশ মাছ বিক্রি নাই, তখন মাটি এক জায়গায় গর্ত করে তার ভিতরে দিয়ে রেখে ওপরে মাটি চাপা দিয়ে রাখলো, যেটা পরে ওই যে উঠায় নেই ইয়ে লবণ দিয়ে রেখে দিত, পরে উঠায় হয়তো নোনা ইলিশ বানাইতো সেটাকে আবার, এগুলোও দেখছি। আর বিয়ে বাড়িতে না জোড়া ইলিশ নিয়ে যাওয়ার একটা প্রচলন আছে। হ্যাঁ, সেটা ছিল, কিন্তু বিয়েবাড়িতে সাধারণত ধরো 2 রকম ব্যাপার ছিল। জোড়া ইলিশটা এটা বোধহয় আমাদের ওই দিকটাই ছিল, আমাদের দিক ছিল রুই মাছ। রুই মাছ, একটা বড় রুই মাছ নিয়ে যেত, সঙ্গে মিষ্টি নিত। তো ইলিশ মাছ এমনও হতো যে তোমার এত পরিমাণে উঠতো, লোক কম ছিল তো, বরিশালের দিক থেকে ইলিশ মাছ আসতো তো নৌকায়। তো ওটার একটা মানে ইয়ে ছিল, একটা হিন্দু হোটেল ছিল, ওই তোমার সর্ষে বাটা খাওয়ার জন্য অনেকে যেত হিন্দু হোটেলে। তারপরে আরেকটা খাবারের খুব প্রচলন ছিল বগুড়ায় ছোটোবেলায় স্কুল থেকে বিকেলে যখন ফুটবল খেলাটা দেখতে যেতাম, তখন ওই একটা দোকান ছিল, ঠাকুরের দোকান নাম ছিল, সিনেমা হলের পাশে একটা দোকান ছিল, ঠাকুরের দোকান। দোকানে তোমার গেলে খাওয়া যেত চপ এবং তেঁতুলের একটু টক দিত। মানে বগুড়ার সব লোকই যেত, সেই যারা বড় চাকরি করে তাদের থেকে শুরু করে স্কুল কলেজের টিচাররা, তারাও ওই ঠাকুরে দেয়। সাধারণ দোকান, একটা বেঞ্চের ওপর বসা আর একটা বেঞ্চের ওপরে তোমার খাবার দিত। ওটা দিত তোমার ইয়ের পদে পদ্মপাতা, ও উড়িয়া ছিল, উড়িষ্যার থেকে আসালো। আর বানাইতো বিরিয়ানি, খাসির মাংসতে বিরিয়ানি বানাইতো, আর সঙ্গে কলিজা। এটা ওর দোকানে খুব খুব সে নাম করছিল, ওটাতে সাংঘাতিক নাম। সাধারণ মানুষের যে গ্রামের যে দেখেছি, এটা
আজকে যেরকম আমরা ধরো বাজারে কি পুঁই শাক, লাল শাক বা পাট শাক, কলমি শাক কিনি, কচুর শাক, এটা তখন গ্রামে কেউ কিনতো না, কেনার প্রয়োজনও ছিল না। কারণ যে কোনো জমিতে পাট শাক তো এমনি উঠাই ফেলে, ওখান থেকে লাউ শাক, তারপরে সজনা, এগুলো কোনো কেনা হতো না। এগুলো মানে প্রত্যেকের বাড়িতেই থাকতো গাছ, বা ধরো বা আশপাশে জমি টমিতে গেলে পেরি ধরো কলমি শাক, এটা কলমি শাক পুকুরেও পাওয়া যেত। তো এগুলো সহজে তারা মানে মানুষ জোগাড় করতে পারত। আর এটা ধরো তার সঙ্গে কি আর ধরো হয় আলু ভর্তা বা ডাল, এগুলো মেইন খাবার মানে সাধারণ মানুষের জন্য। আর আলুটা হলো মূল ব্যাপার ছিল। আলু প্রত্যেকের জমিতে মানে যারা ওই রকম ছিল প্রত্যেকের জমিতে আলু হতো। তো আলু উঠায় সারা বছরের জন্য আলু স্টোরেজ করতো। আর যাদের ছিল না তারা ওই মানে বাজার থেকে আলু কিনতো। তো দামও তো কম ছিল, তো বেশি ওইরকম দাম ছিল না। আর অনেক সময় দেখা যেত আলুর জমিতে ওই যে আলু উঠানোর পরেও কিছু আলু থাকে যেত, সেগুলোও কালেকশন করতো অনেকে। ধান যেরকম ধানের জমিতে ইঁদুর কেটে গর্তের মধ্যে নিত, সেগুলো ধানও গরিব লোকেরা খুঁজে খুঁজে বের করে সেখান থেকে সংগ্রহ করতো ধান। তো এই যে সাধারণ খাবারগুলোই মানে মানে মানুষের ভিতরে প্রচলিত ছিল। আমরা যে আজকে যেটা ধরো ডালপুরি বলি, আদতে এটা তো ডালপুরি না, এটা মানে সেই সময়ের ডালপুরির মানে উল্টা এডিশন। এটা ডালপুরি এইভাবে হতো না। ডালপুরি যেটা বানাইতো যারা, পুরীর মতো এমনি যে সাদা পুরি রুটি যেরকম বানায় ওই রকমভাবে ছোটো ছোটো পরিমাণ লুচির মতোই, কিন্তু ভেতরের পরতে দুইটা ইয়ে থাকতো, ওপরে নিচে, মাঝখানে ডাল থাকতো, দানা ডাল দেখা যেত। ওটার সঙ্গে তারা ওই মিষ্টির যে রসটা সেটা দিত, মিষ্টিকে নিলে মিষ্টি দিত, ও ফেরি করে বিক্রি করতো এরা এই ডালপুরি। তো ওই ডালপুরি এখন আর পাওয়া যায় না। হ্যাঁ, মিষ্টি ধরো 3 রকমের মিষ্টি বেশি চলতো। একটা হচ্ছে ছানার জিলাপি, আর একটা রসগোল্লা, আর একটা হলো আমরা এখন যেটা কালাজাম বলি, কিন্তু ওটা ইয়ে ছিল মোহনভোগ বলতে বোধহয় ওটা তখন। প্রচলিত মিষ্টি খাবার এগুলো। আর এর বাইরে যেটা ছিল দই, বগুড়ার বিশেষ দই, এটা প্রতিটা লোকই মানে কিনতো আর কি। তখন তো সস্তা, দাম অত বেশি ছিল না। তা 4 আনা হলে একটা ছোটো টক মিষ্টির যে দইয়ের হাঁড়ি, ছোট্ট একটা হাঁড়ি, ওটা পাওয়া যেত। আর বড়োগুলো হয়তো 1 টাকা 1.5 টাকা, যেটা আমরা বলে লোকাল কথা বলতে বারকি বলে, এটা পাতিলের মতো, শেপটা আলাদা। আর একটা খাবারের ইয়ে ছিল, দেখতাম মানুষ ওয়াজ শোনার সময়, গ্রামে যে ওয়াজ হতো, এটা হয়তো একজন নাম করা মাওলানা আসছে, সে ওয়াজ করবে। তো সন্ধ্যার পরে এটা শুরু হয়, বিকাল থেকে শুরু হয়, সন্ধ্যার পরে মানুষ যায়, যখন ঠান্ডা হলে চাদরটা গায়ে দিয়ে যে বসে। আর ওখানে একটা প্রচলিত খাবার ছিল, সব ওয়াজ যেখানে তার আশপাশ জায়গায় বসতো, ইয়ের মতো বসতো, কুপি জ্বালায় পেঁয়াজু আর ডাল কম, কিন্তু পেঁয়াজু বেশি। ওইটা খুব, যে 1 আনা 2 আনার কিনলে পরে নিয়ে বসে ওয়াজ শুনতেছে আর খাচ্ছে। এটা একটা প্রচলিত মানে খাবারের মানে কি বলা চলে, ওয়াজ শোনার সময় খাবার। হ্যাঁ, এইভাবে ধরো গ্রামের মানুষের যে খাবারের যে তালিকায়
বেশিরভাগ এগুলোই ঘুরতো। আর ঈদের সময়, কোরবানি ঈদের সময় বেশিরভাগই যে মাংস যেটা পাতো, গ্রামের সমাজ ব্যবস্থায় যে কোরবানি এক জায়গায় করতে হতো, সব লোক গরু নিয়ে, মানে ওই প্রধানের বাড়ির সামনে একটা উঠান ছিল বিরাট, সেখানে কোরবানি করার পর মাংস 3 ভাগ করে 1 ভাগ মানে রাখতে হতো, আর 2 ভাগ নিয়ে আসবে। ওই 1 ভাগ মাংস যা হবে সবগুলো গ্রামের যতজন গরিব লোক এবং ফকির যারা আসবে অন্য অন্য জায়গা থেকে, তাদেরকে মানে ভাগ করে দেওয়া হতো। তো ওই যে মাংসটা, ওটাই ধরো মানুষ তখন তো ইয়ে ছিল না, ফ্রিজ ছিল না, মাংস রাখবে কেমন? তখন একটা পদ্ধতি ছিল, মাংস জাল দিয়ে তোমার উপরে মাংসের যে চর্বিটা দিয়ে মাংস যখন জাল দেওয়ার পর চর্বিটা উপরে জমলে পারে ওটা রেখে দিত। ওটা এমন হতো অনেক দিন থাকতো। ওখান থেকে হয়তো কিছু মাংস বার করে আবার জাল দিয়ে রাখলে আবার মাংসটা নষ্ট হতো না, উপরে চর্বি থাকলে। এটাও আবার চর্বি অনেক সময় জাল দিয়ে চর্বিও রেখে দিছে অনেকে, ওই মাঝে মাঝে চর্বি দেওয়া খিচুড়ি বানাইতো। বা জিয়াপতের একটা ব্যাপার আছে। আর মহরম বা মেলা, একদিনের মেলা বাড়ি থেকে যেতে দিত না। একদিনের মেলা নাকি ইসলাম ধর্মে নিষেধ, তাও আমরা লুকে চুকে যেতাম। তো একদিনের মেলাতে বসতো অনেক রকম জিনিস, প্রয়োজনীয় জিনিস থেকে হাঁড়ি পাতিল থেকে শুরু করে দা কুড়াল থেকে শুরু করে, আর এদিকে গুড়ের জিলাপি মিষ্টির ভিতরে, তারপরে মুড়ি মুড়কি, ঝুড়ি ভাজা, এগুলো বিক্রি হতো। আর বিক্রি হতো শুকনা বড়ই, তারপরে শুকনা মরিচ, তারপরে ধরো ওই যে আর ধনিয়া, রসুন, পেঁয়াজ, এগুলো ঝোপা করে বিক্রি হতো। রসুনের ঝোপা, অনেকগুলো রসুন একসঙ্গে ঝোপা করে বাঁধে রাখছে। তো ওই একদিনের মেলাতে এগুলো বিক্রি হতো প্রচুর। তা আমরা সাধারণত ওই ধরো জিলাপি বা ঝুড়ি ভাজা এগুলো কিনে নিয়ে আসতাম, কিন্তু বাড়িতে যিনি কর্তা তাকে দেখাইতাম না, তাকে তার নজরে যাতে না আসে। মহরমের মেলা ওটাও 2 দিনের হতো, একই কাঠামো। তো এখানে ওই দা কুড়ালটা বেশি থাকতো না, দা কুড়াল বা জমি কৃষকদের কাজে লাগাজি, ওইটা বেশি মহরম মেলা হতো না। মহরম মেলা বেশি হতো খেলনা আর খাবারের জিনিস। এই গেল। আর জিয়াপতের যেটা বাড়ির ভিতরে জিয়াপত হতো, সেটা ধরো হয়তো তখনকার প্লেট যেটা ছিল সেটা দেওয়া হতো। কিন্তু যখন তুমি বড় ওরস যখন বলে, জিয়াপতের যেটা ওরস বলতে হয়, যেটা মানুষের ওই জন্ম মৃত্যু দিনের যে খাবারটা, সেটা বেশিরভাগই ধরো ওই মাঠে ধান কাটা হয়ে গেছে, ধানের যে কাটার পরে যে মাঠ, শুকনো মাঠ, সেখানে আয়োজন করা হতো। তো পাকও ওখানেই হতো, আর খাওয়াটা বিকেলে বসতো মানুষ, ওই লোকজন বসতো, খড় বিছিয়ে দিত, খড়ের উপর বসতো, আর সামনে খড় দিয়ে একটা গোল করে নিয়ে খড়ের একটা বেড়ির মধ্যে তার মধ্যে কলার পাতা, 2টা বা 3টা কলার পাতা দিত। ওর ভিতরে ধরো খাবার দিয়ে যেত, ধরো ভাত, তারপর মাংস, আলু, আর তেঁতুলের টক, আর ডাল। ওটাই মানুষ খেত। যার আবার একবার মানে ইয়ার পরে যদি আবার লাগে তখন ডাক দেয় যে ইয়ে দাও, তো হয়তো আবার এসে তরকারি দিয়ে দিত। তো ওটার মজাটা হলো যে খালি মাঠে শয়ে শয়ে লোক বসছে খাইতে। আবার এর সঙ্গে আর একটা যুক্ত হয়েছে, এই খাবারের ছোটোবেলায় সকলেই ওটাকে ইয়ে বলতো, তো সেটা হলো মহাস্থানগড়।
মহাস্থানগড়ে মানুষ গেলে পরে একটা ইয়ে কিনতো, এটা কটকটি, নাম ছিল কটকটি, আদৌ বানাইতো চালের আটা দিয়ে চাকা চাকা করে গুড় জাল দিয়ে গুড়ের সঙ্গে মিশাইতো, মিশায় ওটা রাখতো। ওটা মানে একসঙ্গে অনেকগুলো জোড়া লেগে থাকতো, কারণ গুড়ের ভিতর দিয়ে ইয়ে করতো, খাইতে একটু শক্ত শক্ত, কিন্তু ওটাও প্রচলিত খাবার ওখানে। কটকটি গেলি কিনতো মহাস্থানগড়ে। ওটা পরবর্তী পর্যায়ে ঘিয়ে ভাজা হলো, আরও বেটার কোয়ালিটি হলো, মানে যাতে নরম হয় সেই বুদ্ধি বের হলো। তো ছোটোবেলায় আমাদের কথা ছিল যে স্কুলে যে বগুড়া কিসের জন্য বিখ্যাত, তখন বেশিরভাগ ছাত্র বলতো কটকটির জন্য বিখ্যাত, মানে এমন প্রচলিত হয়ে গেছিলো আর কি। দুপুরে ধরো ধরো মাছ ভাত, না হলে ধরো হয়তো ডাল আলু ভর্তা, সাধারণ বাড়িতে, আর না হলে একটু তরকারি, হয়তো ট্যাংরা মাছ, পুঁটি মাছ বা যে কোনো মাছ, এটা। বা রাত্রে ধরো হয়তো মুরগির মাংস থাকলে মুরগির মাংস, না হলে বেশিরভাগই দেখা যেত ওই মাছ, ছোটো মাছের চচ্চড়ি, ডাল, এগুলো। মানে আহামরি খাবার কখনো হতো না যে প্রতিদিনই যে মাংস খাচ্ছে তা না। গরু মাংস হয়তো ধরো 7 দিনে হয়তো দেখা গেলো 2 দিন গরু মাংস খাওয়া হয়। আর মাছ বেশিরভাগই মানে লোকজন বেশিরভাগই যারা ইয়ে করতো, ওই নদী, বিল, তারপরে তোমার ওই যে পুকুরের মতো ছিল, হাওর ইয়ে টাইপের ছোটো ছোটো খাল, যেগুলো গভর্নমেন্টের, ওখান থেকে মাছ ধরতো বেশিরভাগই। ওইটাই তাদের মাছ খাওয়ার ইয়ে ছিল। আর কেনাটা হতো যাদের একটু পয়সা ওইরকম আছে, বেতন চাকরি করে, বেতন পায়, তারা হয়তো বাজার যে হয়তো একটু মাছ কিনত। তাদের চিংড়ি মাছের ভাগা, মানে তখন তো আর কেজি বা ইয়ে না, ভাগা ছিল। শোল মাছ হয়তো একটা পিস শোল মাছ বা শিং মাছ, হালি, বা ধরো হয়তো ইয়ে ওজন ছিল না, কোনো আত্মীয় আসছে বা, তো তখন তো খাবার হয়তো যা আছে সেটা তো আর খাওয়াবে না, তখন ওইটাই পালা মুরগিকে ধরা তো মুশকিল, ওটা তো ছেড়ে দিছ, তারপর হয়তো অনেকে দেখা গেলো বহুত কষ্টে ধরে হয়তো জবাই করে ওটাকে খাওয়া, এটাও আছে, এটাও ছিল। তো এখন বেশিরভাগই তোমার ছিল যে মানে নিম্ন মধ্যবিত্ত যারা বাদিয়া, এরা মূল তাদের খরচের ব্যাপারটা ছিল জমির চাল, ওখান থেকে কিছু বিক্রি, ওখান থেকে হয়তো অনেক কিছু বিক্রি করে দিত, ধান কিছু বিক্রি করে দিত, কারণ ইনকাম তো অন্য কিছু নয়। আর যাদের দোকান টোকান ছিল, ব্যবসা বাণিজ্য করতো, এটা তো খুব কম ছিল, বাঙালি মুসলমানদের ব্যবসা বাণিজ্য খুব কম ছিল, করতোই না। মহরমের যেটা হতো সেটা মসজিদ কেন্দ্রিক, সারা বছরে যে ধরো চাল, ওই মহরমের উদ্দেশ্যে চাল রাখতো অনেকে, সেই চাল দিয়ে দিত। ওই চাল বিভিন্ন বাড়ির থেকে উঠানো, আর ডালটা কিনতো বা ডাল অনেকে দিত এরকম, ওইটা দিয়ে তোমার খিচুড়ি পাক হতো কমন। এবং ওটা সন্ধ্যার আগে বিতরণ করতো, যার যার বাড়ির থেকে প্লেট নিয়ে আসতো বা ইয়ে নিয়ে আসতো, সেখানে ওই বিতরণ করতো খিচুড়ি। তো ওটার স্বাদ আলাদা ছিল, কম্বাইন্ড ইয়েতে পাক করা হচ্ছে হাঁড়িতে, এক এক বাসার এক এক রকম চাল, ডাল এক এক রকম, এটার একটা ইয়ে ছিল, প্রচলন ছিল, এখনও আছে অনেক গ্রামে, এখনও আছে বোধহয়। তারপর অনেক সময় আবার ওই যে ধরো হয়তো গ্রামের মানুষ কিছু চাঁদা দিয়ে, হ্যাঁ, মানে প্রত্যেকে কিছু টাকা উঠে হয়তো পোলাও রান্না করলো সব মানুষের জন্যে, হ্যাঁ, এটারও একটা অনুষ্ঠান হতো এরকম। বাড়িতে রুটি খাওয়াটা এটা ওইভাবে মনে নাই, কিন্তু ধরো পরাটা টরাটা এগুলো যখন হোটেলে যখন চালু হলো, তখন দেখছিলাম যে মানুষ পরাটা খায়, কাবাব বা মাংস দিয়ে পরাটা খায়। কিন্তু বাড়িতে রুটিটা ঢুকলো তোমার একটা কারণে বোধহয়, যে গম তখন সস্তায় পাকিস্তান থেকে আসতো, এবং
কম দামে পাওয়া যেত, মানে পান্তা ভাত থেকে আর একটু সস্তা পড়ে, এরকম একটা ব্যাপার ছিল। কিছু গম আমেরিকার থেকেও বিনে পয়সায় দিয়েছিল, ঘি ডালদা এগুলো বিনা পয়সায় সেই সময় দিয়েছিল আমেরিকার থেকে স্কুলের বাচ্চাদের দেওয়ার জন্য। তো রুটিটা এটা খুব সম্ভব ওই যে আইয়ুব খানের একটা মধ্যে কথাও এরকম ছিল, মানে যে রুটি খাও, তোমার ভাত যে খাতেই হবে তা এটা তো কোনো ইয়ে না, রুটি খাও, এরকম একটা কথার থেকে আসছিল। যে ওই যে একটা কথা ছিল, দেখ মেজর আইয়ুব খানের যখন মার্শাল ল হয়েছে তখন মেজররা তো ইয়ে চালাইতো, কোর্ট চালাইতো। তো বিচার নিয়ে গেছে এক মহিলা, যে বলছে যে স্যার আমি ওর ভাত খাবো না। তো মেজর তো আর বোঝে না, ও তো উর্দু তো বাংলা তো বোঝে না, বলে যে ভাত না খেলে রুটি খাওয়াও।